আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টসে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আজকে আমরা ডেইজ ইভেন্টসে আলোচনা করব মূলত দুটি বিষয় নিয়ে, যার প্রথমটি হচ্ছে বিকেলে জারিকৃত সরকারের একটি প্রজ্ঞাপন, যেখানে বলা হয়েছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সোমবার বিকেলে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এই প্রজ্ঞাপনে বলা হয় ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠনের পর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠন বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্ন মতের মানুষের উপর হামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন ও ধর্ষণ সহ বিভিন্ন নিপীড়নমূলক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে। মূলত এই প্রজ্ঞাপনটি নিয়ে আমরা এখন কথা বলবো, যেটা নিয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে এখন স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এম এ নোমান। আসসালামু আলাইকুম নোমান ভাই, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম সালাম, আপনাকেও ধন্যবাদ আপা, আপনি আমাকে আপনাদের এই সান্দাবাহিনী আয়োজনে ডেকেছেন। সেই সঙ্গে আমার দেশ পত্রিকার সম্মানিত পাঠক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকেও শুভেচ্ছা এবং স্বাগতম। ভাই, আসলে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, প্রজ্ঞাপন আওয়ামী লীগের কার্যক্রম বিচার নিষ্পন্ন হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। আসলে প্রজ্ঞাপনে বলা হয়েছে কি? জি ধন্যবাদ, আপনি ইতিমধ্যেই জানছেন যে আপনি যেটা একটু আগে বলছেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় যে প্রজ্ঞাপন জারি করছেন, মূলত এটা নিয়ে কয়েকদিনের যে একটা দাবি দেওয়া এবং সরকারের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, আজকে এই প্রজ্ঞাপনের মাধ্যমে সেটা কার্যকর হলো। ফলে সরকারের যে সিদ্ধান্ত এবং আওয়ামী লীগ যে আওয়ামী লীগের কার্যক্রম, তাদের অ্যাক্টিভিটিস, তাদের অন্যান্য প্রোগ্রামগুলো যেটা সরকার নিষিদ্ধ করেছে সেটা আজকে থেকে এই মুহূর্ত থেকে কার্যকর। এবং প্রজ্ঞাপনে এই কথাটা বলা আছে যে এই সরকারের যে উদ্যোগটা, এই প্রজ্ঞাপনটা এখন থেকে কার্যকর হবে, অবিলম্বে কার্যকর হবে। ফলে আওয়ামী লীগের যেই আপনি যেই অপরাধগুলোর কথা বলছেন ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে শুরু করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্টে শেখ হাসিনার পতন এবং পলায়নের মুহূর্ত পর্যন্ত যে অপরাধ সংগঠিত করেছে আওয়ামী লীগ, সে অপরাধের ভিত্তিতে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, সেটার নিষিদ্ধের কার্যক্রমটা এখন থেকে শুরু হলো। তো সেখানে প্রজ্ঞাপনের মধ্যে যেই আইনটার কথা বলা আছে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী যে আইন, সেই আইনে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা সুযোগ আগেও ছিল। আচ্ছা, আইনটাতে ছিল, নতুন করে সংশোধনী গ্রহণ করলো, নানা কিছু সেখানে করলো। এই প্রেক্ষাপটটা এখানে এভাবেই আসে যে আসলে সরকার এখানে কিন্তু একটা উদারতার পরিচয় দিয়েছে আওয়ামী লীগের প্রতি। আমি মনে করি উদারতা এই অর্থে যে সেখানে যে আওয়ামী লীগকে টোটাল নিষিদ্ধ করার যেই সুযোগ ছিল সরকারের হাতে, এবং সেখানে সরকার কিন্তু সুযোগটা নেয় নাই। সরকার টোটাল বিষয়টা দিয়ে দিয়েছে দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর উপরে। সেখানে সবগুলো রাজনৈতিক দলের মতামত নিয়েছে, আমি যতটুকু জানি, যেহেতু এই দিকটা কাভার করি সেখানে। তো সেখানে সবগুলো রাজনৈতিক দলের মতামত এবং তাদের ওপিনিয়ন নিয়েছে, প্লাস যে স্টেক হোল্ডার আছেন এবং ছাত্র জনতার অভ্যুত্থানে যে সমস্ত বিভিন্ন কর্নার থেকে যারা যুক্ত ছিলেন তাদেরও মতামত নিয়েছে সেখানে। এবং সবার একটা ওপিনিয়ন ছিল যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যেই দাবিটা আছে এবং এটা অত্যন্ত যৌক্তিক। তারপরে এটা টোটাল একটা লিগ্যাল ফর্মে বা আইনগতভাবে নিষিদ্ধ করতে পারলো, সেটা কোর্টের মাধ্যমে হলে হয়তো আরো পোক্ত হবে, হ্যাঁ জাস্টিফাইড হয়, যৌক্তিক হয় আর কি বিষয়টা। তো সেই কারণে আইনের মধ্যে ওই প্রভিশনটা ছিল না যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বা যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম, তাদের অ্যাক্টিভিটিসগুলো নিষিদ্ধ করার প্রভিশন ছিল না, টোটাল রাজনৈতিক দল নিষিদ্ধ করার সুযোগ ছিল। তো ফলে আজকের যেই প্রজ্ঞাপন জারি করা হলো সেখানে এই জিনিসটা অন্তর্ভুক্ত করা হয়, ২০০৯ সালের আইনটাকে অ্যামেন্ডমেন্ট করে সংশোধন করে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের নামটা থাকবে। এবং সেখানে তাদের টোটাল কার্যক্রমগুলি স্থগিত, অনলাইনে, অফলাইনে, ভার্চুয়াল জগৎ, মিডিয়ায় এবং তাদের অন্যান্য প্ল্যাটফর্মে যে কার্যক্রম অ্যাক্টিভিটি আছে এবং তাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বিভিন্নভাবে যে টকশোতে বিভিন্ন কথাগুলো উপস্থাপন করে তাদের পক্ষে, সেই কার্যক্রমগুলো চলবে না এখন থেকে। এটা হলো আমার একটা বিশ্লেষণ বা আমি যতটুকু বুঝি আর কি আইনটা দেখে এবং প্রজ্ঞাপনটা দেখে। এখন সেখানে আরেকটা প্রেক্ষাপট আছে, যেহেতু আজকে মাননীয় আদালতে, ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার একটা আপনি জানছেন ইতিমধ্যেই যেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তো সেখানে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে,
আইসিটি অ্যাক্ট, আইসিটি আইন, সেই আইনে কিন্তু রাজনৈতিক দল সংগঠনকে নিষিদ্ধ করার সুযোগ আছে যদি তারা অপরাধ করে থাকে, অপরাধ প্রমাণিত হওয়া সাপেক্ষে। তো সেখানে এটা আদালতের উপরে দিয়ে দিছে, যেহেতু এখানে বিচার হচ্ছে যারা অপরাধী তাদের, যদি সেখানে তাদের মাদার সংগঠন রাজনৈতিক দলগুলো অপরাধ করে থাকে প্রমাণিত হয়, তাহলে সেটা কোর্ট দেখবেন। সেই কোর্টে এবার সরকার এটাও কিন্তু চূড়ান্তভাবে আওয়ামী লীগ সব কার্যক্রম নিষিদ্ধ করে নাই, সেটা কোর্টের রায় হওয়া পর্যন্ত সময়কালীন হ্যাঁ ওই সময়টুকু নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে এখানে। আমি একটা জিনিস আসলে কিউরিওসিটি হচ্ছে, যেমন কিছুদিন আগে এরকম খবর প্রকাশিত হয়েছে, শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়, উনি আমেরিকাতে থাকেন এবং সম্প্রতি বাংলাদেশ থেকে বেশ কিছু নেতা যারা একসময় মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, আমাদের তথ্য প্রতিমন্ত্রীর নাম শুনলাম, সাবেক তথ্য প্রতিমন্ত্রীর নাম শুনলাম আরাফাত, এরা জয়ের নেতৃত্বে ওইখান থেকে অনলাইন অ্যাক্টিভিজম চালাচ্ছে, তারা নানা সময় নানা কিছু পোস্ট দিচ্ছে, এমনকি আমরা পতিত যে ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা তার ভাষণও আমরা আসলে শুনেছি, কিছুদিন আগেও শুনেছি। সরকার এগুলো বন্ধ করবে কিভাবে? এগুলি তো দেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে। সেখানে আপনি ঠিক বলছেন এই কথাটা, যে আপনার আওয়ামী লীগের তো নিষিদ্ধ, আওয়ামী লীগ যে পতন বা পলায়ন আমরা যেটাই বলি, যে 5 আগস্ট থেকে আজকে কিন্তু প্রায় 9 মাস সময় অতিবাহিত হয়ে গেছে। হ্যাঁ 9 মাস পার এই হয়ে পর্যন্ত গেছে। কিন্তু সরকার তাদেরকে নিষিদ্ধ বা এই ধরনের কোনো উদ্যোগ, কোনো কার্যক্রম, অ্যাক্টিভিটি ছিল না এখানে। না, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এরপরে আসলে সরকার কিছু হ্যাঁ, ওই সরকার বিষয়ে করে নাই। কিছু করে ছাত্রলীগ নাই। করছে কি, ছাত্রলীগের ওই সময় 5 আগস্টের আগে যে ধরনের কার্যক্রমগুলো তাদের আসছে, এটা ছাত্রদের পক্ষ থেকে একটা দাবি আসছিল এবং সেই কারণে ছাত্রলীগটাকে নিষিদ্ধ করছে ওই সময়। আর বাকি আওয়ামী লীগ, যুবলীগ বা অন্যান্য তাদের যেই সংগঠন আছে, যেগুলো আছে সহযোগী সংগঠন, সেগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় না। প্রায় 9 মাস অতিবাহিত হয়ে গেল, এখন কেন নিতে হলো সরকারকে? আপনি শুধু যে আপনি মানে যুক্তরাজ্য বা অন্য দেশ থেকে বা ইন্ডিয়া থেকে ভারতে অনেকে অবস্থান করছেন, ওর বাইরেও কিন্তু আপনি দেখবেন, আপনি সম্প্রতি 1 মে আমাদের সাবেক স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই জিএম কাদের সাহেব 1 মের একটা অনুষ্ঠান করতে গিয়েছিলেন তাদের পার্টির অফিসের সামনে। সেখানে যেভাবে হোক এনেও কোন একটা সংগঠনের সঙ্গে তাদের একটা বাদানুবাদ হয়, একটা ছোটখাটো একটা সংঘর্ষের মতো হয়। সেখান থেকে জিএম কাদের সাহেব মিডিয়াতে যে একটা বক্তব্য দিয়েছেন, আপনার কাছে পরিষ্কার থাকার কথা সেটা, সেখানে উনি স্পষ্টভাবে বলছেন যে বর্তমান ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগ দাবি করছেন তিনি, যে সরকার আমাদের নিরাপত্তা দিতে পারে নাই, এবং তিনি আরও অভিযোগ করছেন যে সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো মিলে যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে রাখতে চাচ্ছে এবং নির্বাচন থেকে দূরে রাখতে চাচ্ছে। তিনি নিজের কথা হচ্ছে আওয়ামী লীগটাকে গুরুত্ব দিয়ে বলছেন অনেকগুলো বিষয়। এটা শুধু যে আপনি বলছেন আমেরিকা, যুক্তরাজ্য না, আমাদের দেশের মধ্যে কিন্তু এই ধরনের কথাগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আস্তে 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 আসতেছিল, কিন্তু তাদের পক্ষ থেকে জিএম কাদের সাহেব কখনো বলেন নাই যে না, শেখ হাসিনা 5ই আগস্টের আগে যে ধরনের অপরাধগুলো করছেন, নৃশংস অপরাধ, হ্যাঁ মানবতা বিরোধী অপরাধ, আপনার শিশু থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত রেহাই পান নাই। আয়না ঘর তৈরি হয়েছে বাংলাদেশে, যেটা মানে লোমহর্ষক বর্ণনা, যারা আয়নাঘর থেকে বেরিয়ে আসছে তারা কি দিনের আলোতে ছিলেন না রাতে ছিলেন, তাদের কাছে এটা দৃশ্যমান স্পষ্ট ছিল না, তারা ছিলেন মাটির নিচে। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে বাংলাদেশে। এই ঘটনাগুলোর জন্য যারা আজকে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, তাদের পক্ষ থেকে কখনো কিন্তু কথাগুলো আসে নাই, তারা এই অপরাধগুলো করছেন, এই অপরাধের জন্য তাদেরকে আসলে একটা বিন্দুমাত্র অনুশোচনা তাদের কারো মধ্যে থেকে কখনো আসে নাই। খুব দুর্ভাগ্য। ফলে আপনার যে বাহিরের ভার্চুয়াল জগতে তারা বক্তব্য রাখছে বিষয়টা এমন না, মানে অফলাইনে তারা এই কথাগুলো আসছে এখানে, ফলে এখানে বক্তব্য জোরালো হয়েছে। এখন যখন যেটা হলো যে যখন একটা নিষিদ্ধের প্রক্রিয়া চলে আসছে, নিষিদ্ধের মধ্যে চলে আসছে, তখন যে প্রচারণা অবশ্যই নিষিদ্ধ, এখন তাদের কার্যক্রম তো নিষিদ্ধ, এটা বাইরে থেকে এটা চলবে হবে। এখন এটা হলো কি, যেটা লিগ্যাল বেস থাকলো না এটার মধ্যে, যে এই ধরনের বক্তব্যগুলো প্রচারের মধ্যে কোনো লিগ্যাল বেস থাকলো না। সরকারও একটা স্টেপ নিতে পারবে এখানে, যে গুগল, আমি যতটুকু মনে করি আর কি, হয়তো আমার এই ব্যাপারটা আমার খুব এক্সপার্ট না, সরকার একটা গ্রাউন্ড তৈরি করতে হবে, বলতে পারবে গুগল ফেসবুক ওদের কর্তৃপক্ষের কাছে যে হ্যাঁ, এদের বক্তব্যগুলো প্রচার করা আমাদের রাষ্ট্রীয় আইনে নিষিদ্ধ, এটা হ্যাঁ অবৈধ এখন বিষয়টা আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এই চর্চাগুলি আমরা সবচেয়ে বেশি দেখেছি শেখ হাসিনার আমলেই, যে কিভাবে সাইবার জগৎটাকে ব্যবহার করা যায়, কতভাবে ইন্টারনেটের ম্যানিপুলেশন করা যায়, আমরা নানাভাবেই দেখেছি, যেটা এখন আসলে এটা এখানে একটু অপ্রাসঙ্গিক হয়ে যায়, কিন্তু তারপরে একটু বলতে ইচ্ছা করছে যে যখন আমাদের এখানে বাইরের
অনেকগুলো ইয়েকে, অনলাইন মাধ্যম বা ইউটিউব চ্যানেলকে যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, ফেসবুককেও তো একটা সময় বন্ধ করা হলো, আমরা কি করতাম? ভিপিএন ব্যবহার করে, বাইপাস করে ওইসব যেগুলো বিকল্প বন্ধ করে ব্যবস্থা দেওয়া করে হচ্ছে বিকল্প ব্যবস্থায় ওখানে হুম। ঢোকার চেষ্টা করতাম। মজার জিনিস হচ্ছে গতকালকে আপনি জানেন যে আমার দেশ ইউটিউব চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। 4টা চ্যানেল সহ। হ্যাঁ, আরো 4টা চ্যানেল আছে, সাথে পাশাপাশি আমাদেরকেও করেছে। আমার যেখানে ইন্টারেস্টিং লাগলো জিনিসটা, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট তো আপলোড হচ্ছেই, এবং ভারতীয়রা এটার মধ্যেও নানাভাবে ঢুকে কমেন্ট করছে। কমেন্ট করলে তো বোঝা যায় কে কোথা থেকে কমেন্ট করছে। তারা ভারতের পক্ষে স্লোগান দিচ্ছে, আমাদের গালাগাল করছে। মজার লাগলো এখানে যে তারা ভিপিএন ইউজ করে বিকল্প পদ্ধতিতে হলেও আমার দেশকে দেখতে চায়, তারা শুনতে চায় আমার দেশ কি বলছে। তো সেটা সেটা আপনি যে প্রেক্ষাপটটা তুলে ধরছেন, সেখানকার মধ্যে পাবলিকের ইন্টারেস্ট বলেন বা সরকারের দৃষ্টিভঙ্গি, সরকার কিন্তু সেখানে আইন করে আমার দেশের প্রকাশনা বলেন বা আমার দেশের চ্যানেলগুলো নিষিদ্ধ করে নাই। সেখানে তারা তাদের ওয়েতে তাদের ইউটিউবকে অনুরোধ করা হয়েছে যেন তাদের দেশের কেউ আমার দেশে ঢুকতে না পারে। একটা আইন এখানে আমাদের যে আজকে যে প্রজ্ঞাপনা জারি হলো, সেটা একটা আইন, সরকার একটা অধ্যাদেশ। এবং আরো মজার ব্যাপার হলো আপনি যে কথাটা তুলে ধরছেন এখানে, এই প্রজ্ঞাপনটা কিন্তু যার আদেশে, যার নির্দেশে জারি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহামান্য প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন সাহেব, তিনি আজকে প্রজ্ঞাপন জারি করছেন। এবং এর আগে যে ছাত্রলীগ নিষিদ্ধ, সেটা উনি জারি করছেন, এবং সামনে যে আদেশগুলো হচ্ছেন তিনি জারি করছেন, সেগুলো রাষ্ট্রপতি জারি করছেন। এটা আমাদের বাই রুলস বলেন আর বা রীতি অনুযায়ী রাষ্ট্রপতির আইন অনুযায়ী কাজটা উনারই করছেন এখানে। ফলে একটা লিগ্যাল ফর্ম তৈরি হয়েছে এখানে, যে আওয়ামী লীগের আসলে যে বাংলাদেশে কথা বলার বা রাজনীতি করার এবং তাদের মত প্রচার করার যে একটা ওয়ে, সেটা থাকছে না, লিগ্যাল ভিত্তিটা থাকছে না আর কি। যদি কেউ কিছু করে সেটা তো অবৈধভাবে, ইলিগেল। আর ইলিগেল তো কোনো কিছু আসলে, যেটা বলছেন আইন সিদ্ধ না, আইন সিদ্ধ হয় না, সেটা তো আইন সিদ্ধ হয় না। আসলে আমরা গত কয়েকদিন থেকে এই প্রেক্ষাপটটার মধ্যে দিয়েই গেলাম, এটাই আছি আমরা। নানা কিছু দেখছি এর মধ্যে। আমাদের সাবেক যে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পালিয়ে যেতে দেখলাম, শেখ হাসিনার ভাষণ শুনলাম। একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ করার যে দাবিটা উঠেছে, এত জোরালো ভাবে উঠেছে, একটা গোছালো প্রেক্ষাপটই, আপনি এটাকে গোছালো বলেন অগোছালো বলেন, একটা প্রেক্ষাপট ছিল। আপনি যে কথাটা বলছেন, এটা সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেব, জি, বাংলাদেশের অবশ্যই একজন দীর্ঘদিন সময়ের রাষ্ট্রপতি। তিনি সর্বোচ্চ সময় সম্ভবত রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন দীর্ঘ সময় ধরে। তো সেখানে তার মতো একটা ব্যক্তিত্ব বলেন বা দেশের রাষ্ট্রের 1 নাম্বার ব্যক্তি, যিনি আইনের ঊর্ধ্বে, তিনি দেশে অবস্থান করছেন না, দেশ থেকে পালিয়ে গেছেন। আমরা যে অর্থেই বলি যে পালিয়ে গেছেন বলেন বা উনি গোপনে গেছেন, এবং সংবাদপত্রগুলোতে যে তথ্যটা এসেছে যে তিনি রাতের বেলা তিনি লুঙ্গি পরে এবং খুব গেঞ্জি পরে মাস্ক পরে, উনি অত্যন্ত যে একজন অবশ্যই ভিআইপি পারসন, অবশ্যই ভিভিআইপি, শুধু ভিআইপি না, ভিভিআইপি পারসন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন। দেশের বাইরে যাবেন তো তার একটা প্রটোকল থাকবে, কিন্তু সেই সবকিছুর বাইরে গভীর রাতে, যদিও আপনি বলেন যে একটা শিডিউল ফ্লাইটে গেছেন, কিন্তু সেটা সম্পূর্ণ তার পরিচয়কে আড়াল করেই গেছেন, গোপন করেই গেছেন। এটাকে তো প্রকাশ করে যান নাই, গোপন করেই গেছেন। এবং তার যেই ড্রেস, পোশাক, যেগুলো সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে এসেছে যে তিনি এভাবে, এটাকে একত্রে আপনি পালিয়ে যাওয়াই বলবেন, এটাকে যে পালিয়ে যাওয়া। তো একজন রাষ্ট্রপতি সাবেক, তিনি আওয়ামী লীগ করেন না, যেই করেন, তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। তো ওখান থেকেই তো মূলত ফ্লোটা শুরু হয় যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, তারপর তিনি আবার ওখানে বাইরে যে কি ষড়যন্ত্র করেন। এবং এটাও আসছে, যেটা আমার দেশ পত্রিকা আসছে, অন্যান্য গণমাধ্যমগুলোতে আসছে, তিনি থাইল্যান্ড গেছেন, কিন্তু সেখানে তার মূল গন্তব্য হলো দিল্লি। এটা সবগুলো গণমাধ্যমে আসছে, সবাই বলছে যে দিল্লিতে শেখ হাসিনা অবস্থান করছেন। তো এই কারণে তাদের যে একটা গ্রাউন্ড বলেন, প্রেক্ষাপট তৈরি হয়েছে। আরেকটা জিনিস আপনি দেখবেন যে 5ই আগস্টের পরে যে শেখ হাসিনা সাবেক স্বৈরশাসক যিনি পালিয়ে গেছেন, তিনি যাওয়ার পর কয়েকটা তার স্পিচ আপনি খেয়াল করবেন। আশাটা হলো কি, যে দেশের কেন এখানে আপনার বাংলাদেশ তিনি রাজনীতি করতে হবে, তারা এই দেশেরই অধিবাসী, কিন্তু তারা সবসময় তাকিয়েছিলেন যে ট্রাম্প ক্ষমতায় আসবে। আপনি তো এও দেখছেন যে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন যে তোমরা করো, ট্রাম্পের ছবি সহ পোস্টার সহ মিছিল করো, এবং পুলিশ সেখানে অ্যাটাক করবে
এবং হ্যাঁ। তোমরা সেগুলো আবার ছবি তুলে আমার কাছে পাঠাবো, আমি এগুলো ট্রাম্পকে পাঠাবো। হ্যাঁ, তো ট্রাম্প এগুলো যে ট্রাম্প বিরোধী জিনিসটা একটা মিছিল হচ্ছে। আপনি এটা মানে একটু হাস্যকর মনে হচ্ছে, হ্যাঁ, অবশ্যই, যে মানে তার পর্যায়ের একজন রাজনীতিবিদের কাছ থেকে এরকম কাঁচা একটা মানে খেলা, খুব ছোট মাইনর, ছোট, হ্যাঁ, হ্যাঁ, যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা মিছিল করো, পুলিশ এটা হামলা করবে, মারবে, তোমরা একটা ছবি তুলে আমাকে পাঠাবে, আমি এটা ট্রাম্পের কাছে হ্যাঁ। পাঠাবো, ট্রাম্প একটা অ্যাকশন নেবে। না তারা তো এটা একটা গেছে। আরেকটা জিনিস, যে একটা আশা নিয়ে যে ট্রাম্প ওইটা কিছু করেন নাই, কিন্তু কোনো পদক্ষেপ ব্যবস্থা নেননি। না, তো আমাদের পরবর্তীতে তাদের আবার একটা আশাস্থল ছিল যে নরেন্দ্র মোদী ট্রাম্পের খুব ক্লোজ ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু মানুষ, তিনি আমেরিকায় গিয়ে ট্রাম্পকে বুঝিয়ে শুনিয়ে বাংলাদেশের ব্যাপারে একটা পদক্ষেপ নিতে সহায়তা করবেন, হ্যাঁ। বা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনবেন, বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করবেন। ফিরিয়ে আনা বলতে তো সরকার চাচ্ছে তাকে ফিরিয়ে আনতে। না, না, এটা হচ্ছে রাজনৈতিক পুনর্বাসন হ্যাঁ, আমি চাচ্ছিলেন তিনি। একটু মানে এই অর্থে বলবো যে সরকার তো চিঠিও দিয়েছে ইন্ডিয়াকে, হ্যাঁ, যে আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেয়। ফিরিয়ে দাও। হুম। তো ইন্ডিয়া তো চিঠির কোনো কোনো জবাব জবাব দেয়নি। দেয়নি, হ্যাঁ। তো আমরা চাচ্ছি, বাংলাদেশ চাচ্ছে তাকে, শেখ হাসিনাকে, তিনি আর দিচ্ছে না। এখন তাদের ভরসার জায়গা কোনটা, যে ট্রাম্পের কাছে মোদি যাবেন, সেখানে গিয়ে একটু দেন দরবার করবেন, বলবেন যে আপনি আমাদের এক্স প্রাইম মিনিস্টার, যদি তিনি দাবি করেন না তিনি এখনো প্রাইম মিনিস্টার। হ্যাঁ। এবং খুব রিসেন্ট তিনি তার লাস্ট যে বক্তব্যটা দিয়েছেন শেখ হাসিনা, যেটা সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী রাফাত সাহেব তার ইয়েতে অনলাইনে দিয়েছেন, তো সেখানে শেখ হাসিনা বলছেন, আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, হ্যাঁ, এই প্রথম আপনি উনি প্রথম কথাটা উনি বলছেন এইভাবে যে, বললেন। হ্যাঁ, যে উনি কিন্তু এখন নিজেকে আর প্রধানমন্ত্রী মনে করছেন না, আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম এই কথাটা আসছে। তো সেখানে মোদি গেলেন, সেখানে আমাদের যারা আওয়ামী লীগের সমর্থক কর্মী আছে আপনি দেখছেন, তারা পোস্টার নিয়ে, প্লাকার্ড নিয়ে মোদিকে স্বাগত হ্যাঁ, জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ নিউ ইয়র্কে যখন মোদি গিয়েছিলেন হ্যাঁ। জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশনে, অধিবেশনে। ওই সময় আমরা দেখেছি যে তারা তো সেটাও- মিছিল করেছে, স্বাগত সেটাও তো জানিয়েছে, হয়নি, সেই ধরনের কিছু কাজ হয়নি। হয়নি। সর্বশেষ তিনি ভারতের মোদির উপর যথেষ্ট ভরসা করেছিলেন, এবং তার লাস্ট বক্তব্য ছিল আরেকটা, যে ভারতের উপর আসলে নির্ভরশীলতা তাদের এমন পর্যায়ে পড়ছে, এটা যে আসলে দেশের, যেটা এই প্রজ্ঞাপনে বলা আছে একটা কথা, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, চক্রান্ত, দেশকে বহির্বিশ্বে ছোট করা, বা দেশকে বিভিন্নভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করার একটা উপায় কার্যক্রম পরিচালনা করা, এই কথাগুলো প্রজ্ঞাপনে আসছে। তো সেগুলো কিন্তু আপনি গত 8 মাসের অ্যাক্টিভিটিজে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, স্পষ্ট এবং হয়ে যায়। আগেও আসছে এটা। আগে আমাদের মন্ত্রী মিনিস্টার সাহেবরা যখন ইন্ডিয়াতে যেতেন, ইনি এসে আবার হ্যাঁ। বলছেনও হ্যাঁ, যে ভারতকে বলে আসছি ভারতকে যাতে বলে আবার, এসেছি আরেক দফা যেন শেখ হাসিনাকে হ্যাঁ। প্রধানমন্ত্রী রাখা আবার হয়। শেখ হাসিনা এটাও বলছেন যে আমি ভারতকে এই পর্যন্ত যা দিয়েছি তারা এটা আজীবন মনে রাখবে। তো হয়তো এখন হয়তো মনে রাখার সুযোগও নাই আওয়ামী লীগের, ভারতের। না, ভারত তো পারছে না। অবশ্যই মনে রেখেছে, না হলে ভারত এখনো তাকে মানে নির্বিঘ্নে আশ্রয়, নিরাপত্তা সহ আশ্রয় দিয়ে রেখেছে। তো ফলে এটি যে প্রজ্ঞাপনের বিষয়টা এটা আসছে, যে এখানে যে আসলে আওয়ামী লীগ যে বাংলাদেশকে আসলে কখনো করছে না, আগে বলেন। আর আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা আপনি যেটা একটা প্রেক্ষাপট তুলে ধরছেন, যে আওয়ামী লীগ কিন্তু এর আগে একবার নিষিদ্ধ হয়েছে, মানে শেখ মুজিব নিজেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিলেন, সেখানে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাকশাল তৈরি করছিলেন। তো আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষাপটটা, মানে শেখ মুজিব নিজেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন একবার, হ্যাঁ। তারপর আবার, এবং সেই সময় প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, তাদের দলীয় আভ্যন্তরীণ, সেখানে তো মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তিনিও বাধ্য হয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। হ্যাঁ, তখনকার পরিস্থিতি ওরকম ছিল। তারও আগে 1971 সালে পাকিস্তান যুদ্ধ চলাকালে একবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তো সেটা তো একেবারে ভিন্ন প্রেক্ষাপট। মানে এইবার হচ্ছে তৃতীয়বারের মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে। আপনার কি মনে হয় যে প্রজ্ঞাপনটা জারি করা হলো এবং এখন আওয়ামী লীগের যে পরিস্থিতি, আপনি ঝটিকা মিছিলের কথা বলেন, খুব ভোরবেলা 10-12 জন একসাথে হলো, একটু স্লোগান টোগান দিল, তারপরে হচ্ছে ছবি তুলে উধাও হয়ে গেল। একই অবস্থা গভীর রাতের ক্ষেত্রে আমরা দেখেছি। এটা হচ্ছে আওয়ামী লীগের অফলাইন তৎপরতা, আর অনলাইন তৎপরতা কিন্তু অনেক বেশি আওয়ামী লীগের। যে প্রজ্ঞাপনটি আমরা পেলাম এবং আওয়ামী লীগের এখনকার যে তৎপরতা, এতে আওয়ামী লীগের চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত, তাদের নিষিদ্ধ করার আইনগতভাবে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের এখনকার তৎপরতা আসলে কি থাকতে পারে বলে আপনি মনে করেন? কিভাবে তারা চেষ্টা করতে পারে? কিছু তো করবে অবশ্যই, মানে কিছু করবে না করবে সেটা আওয়ামী লীগ কি করবে বা আওয়ামী লীগ কতটুকু করতে পারবে, এটা তো ধরেন আমরা গত 9 মাস তো আপনি যেটা বলছেন খুব জটিকা মিছিল, রাতের আধারে 1 মিনিটের 2 মিনিটের একটা মিছিল, ভোর রাতে। তো এটা
আপনার যে আওয়ামী লীগকে যে খুব বড়ভাবে আওয়ামী লীগ প্রিভিলেজ পাবে এখান থেকে, বিষয়টা এমনটা না যে হ্যাঁ আওয়ামী লীগ কিছু করতে পারবে, কিছু করবে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই যে একটা স্টেটমেন্ট আসছে, যখন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয় আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সবগুলো রাজনৈতিক দলের মতামতের প্রেক্ষিতে, ওই সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটা বক্তব্য আসছে যে হ্যাঁ যেহেতু আইন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হলো এবং সিদ্ধান্ত কার্যকর হবে, এবং যখন নিষিদ্ধ হবে তখন নিষিদ্ধ সংগঠন বা নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে তাদের প্রতি অ্যাক্ট করবে আইন শৃঙ্খলা বাহিনী, মানে বের হলে ধরা যাবে, ধরা সম্ভব হবে। আরেকটা জিনিস আসলে আমার ব্যক্তিগতভাবেই জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে গত 5 আগস্টের পর যে পরিস্থিতির পরিবর্তন এসেছে, তারপরে একটু যাদেরকে আমরা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল অথবা দলকে সমর্থন করে এরকম হিসেবে আমরা যাদেরকে চিনি, তাদের মধ্যে এক ধরনের ন্যারেটিভ তৈরি হয়েছে, আগেই তো ভালো ছিলাম, দেখেন যা ভালো মনে করেন, তারপরে একটু বিকৃত করে ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে, এই জাতীয় একটা কথাবার্তার চর্চা কিন্তু আমাদের ফেসবুকে বা ইনস্টাগ্রামে একটা চর্চা আছে, দীর্ঘদিন থেকেই আছে। আপনার কি মনে হয় যে প্রজ্ঞাপনটা জারি করা হলো তার সাথে এই যে দেখেন যা ভালো মনে করেন টাইপের চর্চাগুলি কোনো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? হলো যে আপনি যে প্রথমেই আপনি যে কথাটা বলছেন যে অনুশোচনা, আত্মোপলব্ধি, একটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, তাদের অ্যাক্টিভিটিস, কার্যক্রম, তাদের আচার আচরণ কি হবে, আপনি যদি খুব খেয়াল করেন আপনি খুব কম সংখ্যক বক্তব্য পাবেন বা সংবাদ সম্মেলন বলেন বা শেখ হাসিনার স্পিচগুলি আপনি যদি মূল্যায়ন করেন গত 15.5 বছর বা তার আগে থেকে আর কি, আপনি কোনো একটা বক্তব্যে কি খুব স্মুথলি উনি দেশের মানুষ অ্যাকোমোডেশন করে যে সবগুলো মানুষের জন্য উনি প্রধানমন্ত্রী যেই হোক যেভাবেই হোক, যিনি যখন একটা প্রধানমন্ত্রীর পদে চলে যান তখন তিনি সারা দেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ সারা দেশের ঐক্যের প্রতীক তিনি। হ্যাঁ, কিন্তু তিনি সবসময় আমি কেন্দ্রিক, আমি যে আমি করছি, আমি বলছি, আমি এটা করছি, সব তো আমি কেন্দ্রিক, আমি বাইরে তো কোনো বক্তব্য একটা। আর একটা যে অ্যাগ্রেসিভ কথাবার্তা, এডিসু যে আমার স্বজন হারানোর বেদনা বলেন বা আমার ফ্যামিলি যেহেতু কেউ বাঁচিয়ে রাখে নাই, স্বজন হারানোর অনেকগুলো কথা আসতো বারবার। এগুলো কিন্তু আসলে যে আপনি যে কথাটা বলছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে বা তাদের অনুসারী, তাদের প্রতি দরদ আছে, ভালোবাসা আছে, অবশ্যই আছে, এটা থাকবে না কেন। আপনি যখন যত খারাপ লোকই হোক, আপনি যদি উদাহরণ দেন, আপনি শীর্ষ সন্ত্রাসী কয়েকজনের নাম বলেন, শীর্ষ সন্ত্রাসী সুরেন আসলাম, কালা জাহাঙ্গীর, মুরগি মিলন, আমরা যাদের কথাই বলি, তাদের সন্তান কখনো বলবে না যে যে আপনি আমার বাবা খারাপ, এই কথাটা বলবে না, সেটা বলবে না। কিন্তু আমি তো এতটুকু বলবো যে আমার বাবার ওই সিদ্ধান্তটা ভুল ছিল, এটুকু তো বলার সাহস থাকা উচিত। সেই ধরনের যদি থাকে, মানে সেই ধরনের মনোভাব তো আপনার থাকতে হবে। যদি এই ধরনের মনোভাব থাকে তাহলে সেটা আসবে। তো কাজেই আপনার আওয়ামী লীগের যারা অনুসারী, সহযোগী বা তাদের প্রতি দরদ আছে, হ্যাঁ, তাদের শুভাকাঙ্ক্ষী। আরেকটা বিষয় কি, আপনি গত 15.5 বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা লুট হয়েছে, এত বড় একটা বেনিফিশিয়ারি আছে না আওয়ামী লীগের সমর্থকরা, এবং তাদের একজন পিওনে কিন্তু 400 কোটি টাকার মালিক হয়েছেন। এটা প্রধানমন্ত্রী বা সিটিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন যে হ্যাঁ আমার পিয়ন। তো কাজে সুবিধাভোগী যারা, তাদের পক্ষ থেকে আপনি কোনো না কোনোভাবে ইনিয়ে বিনিয়ে, আপনি কি মনে করেন যে এখন যে প্রশাসন আছে বা যেই মানে সরকার যে একটা মেকানিজমের একটা যন্ত্রের মাধ্যমে তো পরিচালিত হয়, তো সেখানে কি সরকারের সুবিধাভোগী নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে না? যে এটা আপনার দীর্ঘ 15.5 বছরের যে বেনিফিশিয়ারি, সুবিধাভোগী, তো তারা তো কোনো না কোনোভাবে চাইবেই যে আওয়ামী লীগ কোনো না কোনোভাবে একটা স্পেস বাংলাদেশে তৈরি হোক বা একটা পার্ট থাকবে, একটা মানে আসলে পুনর্বাসনের একটা চেষ্টা থাকবে, সোজা পথে হোক বাঁকা পথে হোক, যেভাবে বলে। আরেকটা ঘটনা নিয়ে আজকে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলাম শুরুতে। ঘটনাটি হচ্ছে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা। এখন তার বিরুদ্ধে আমরা দেখছি যে 5টি অভিযোগ আনা হয়েছে। এই ব্যাপারে আজকের ডেভেলপমেন্টটা যদি বলতেন। হ্যাঁ, এটা আসলে মানে জুলাই আগস্টের ছাত্রজনতার গণ অভ্যুত্থানের যে পরিমাণ নৃশংসতা বলেন বা যে পরিমাণ মানুষের প্রাণহানি ঘটেছে, এবং সেখানে যে ভিডিও ফুটেজগুলো তৈরি হয়েছে, যে এভিডেন্সগুলো আসছে সেগুলো, এবং সেখানে সুপ্রিম যেই কমান্ড হিসাবে যে শেখ হাসিনাকে দেখানো হয়েছে, এখানে সেই মামলায় মানে মূল মানে আসামি, মামলার প্রধান আসামি, মুখ্য আসামি যেভাবে দেখি আমরা,
তো সেখানে শেখ হাসিনার নির্দেশে, ডাইরেক্ট সরাসরি নির্দেশে, এবং তার অনেকগুলো এভিডেন্স এখানে আসছে আদালতে, যেগুলো বিভিন্ন মাধ্যম থেকে আসছে, তদন্ত সংস্থা দীর্ঘ কয়েক মাসের তদন্তের মাধ্যমে যে এভিডেন্সগুলো আদালতে প্লেস করছেন, সেখানে এগুলো আছে যে শেখ হাসিনা মানে সরাসরি নির্দেশে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটছে, যেগুলো সেখানে সরাসরি নির্দেশে। এবং আপনি এটা শুধু যে আমাদের দেশের তদন্ত সংস্থা এটা বের করছে একটা জিনিস, একটা মানে ইন্টারন্যাশনাল জাতিসংঘের মাধ্যমে কিন্তু তদন্ত তাদের রিপোর্টেও আসছে, তাদের মানবাধিকার কমিশনের রিপোর্টে আসছে সেটা। এবং ওই রিপোর্টটা যখন তৈরি হয়, আমি যতটুকু জানি, যেহেতু আমরা ওই রিপোর্টটা যখন বাংলাদেশে আসছে, একটা বিশাল টিম জাতিসংঘের দীর্ঘদিন তারা বাংলাদেশ থেকে তদন্ত করেছে, সে তদন্তের একটা পর্যায়ে যে যখন যাদের সঙ্গে কথা বলছে, আমি যতটুকু জানি যে আওয়ামী লীগের অনেক যারা বাংলাদেশে আসছে, জাতিসংঘে প্রতিনিধি যারা বাংলাদেশে আসছেন, তাদের সঙ্গে কিন্তু কথা বলছে, তাদের সঙ্গে কথা বলছে। যখন তারা এত নিরপেক্ষভাবে তাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে, সেখানে যে যখন আওয়ামী লীগের বা তাদের সুবিধাভোগী বলেন বা তাদের যারা বিভিন্ন পর্যায়ে ছিলেন, তাদের সঙ্গে যখন কথা বলে, তখন কিন্তু সরকারের কাউকে নেয়নি, শুধু তাদেরই কথা বলেছে। আবার যখন এদের সঙ্গে করছে, তাদেরকে আবার এখানে ইনভলভ করে নেই। তো ফলে তাদের তদন্তটা জাতিসংঘের তদন্ত অবশ্যই এখানে নিরপেক্ষ, অবশ্যই গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ। সেখানে শেখ হাসিনার বিচার হইতে হবে, শেখ হাসিনার সুপারিশ আছে সেখানে, যে শেখ হাসিনার অপরাধগুলো সেখানে ডিফাইন করা আছে, যে কি কি অপরাধ থেকে সেখানে হয়েছে, এবং কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সেখানে, এবং কতটুকু সেখানে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, তার মানবতা বিরোধী অপরাধ কি পর্যায়ে হচ্ছে, সেখানে কিন্তু ডিটেলস এখানে আসছে জাতিসংঘের প্রতিবেদনে। ফলে এটা বলার অপেক্ষা রাখে না যে এখানে যে আসলে শেখ হাসিনা অপরাধী কতটুকু বা কি, সেখানে তাকে যে সুপ্রিম এই কমান্ড হিসাবে অপরাধী হিসাবে দেখানো হয়েছে, সেটা আজকে যে তদন্ত প্রতিবেদনের পরে যে চিফ প্রসিকিউটর জনাব তাজুল সাহেব যে ব্রিফিংটা করছেন, সেখানে তিনি কথাটা বলছেন যে শেখ হাসিনাকে যে আদালত তদন্ত সংস্থা যে তাকে প্রধান অপরাধী হিসাবে যে উপস্থাপন করছে সেখানে, সেটা অত্যন্ত জাস্টিফাইড, যৌক্তিক। এবং সেটা আদালতে ট্রায়াল হবে, আইনজীবী থাকবেন, সেখানে আর্গুমেন্ট হবে, সওয়াল জবাব হবে, এবং তারা এখানে আদালতের আরও বড় এখানে একটা সরকার একটা প্রিভিলেজ দিয়েছে আওয়ামী লীগকে, মানে যারা জুলাই আগস্টের হত্যাকারী হিসাবে চিহ্নিত, যে তারা চাইলে বিশ্বের যে কোনো দেশ থেকে তারা তাদের মতো করে আইনজীবী এখানে আনতে পারবেন, এক্সপার্ট আনতে পারবেন। এটা ট্রায়ালটা হবে অত্যন্ত স্বচ্ছ এবং ওপেন, এখানে কোনো ক্যামেরা ট্রায়াল হবে না। গত 15 বছরের ট্রায়াল আমরা দেখছি আদালতে যে কি পর্যায়ে কিভাবে ট্রায়ালটা হচ্ছে, সেখানে কিন্তু শেখ হাসিনা যা বলতেন সেটাই ছিল রায়, সেটাই রায়। আপনি মনে আছে আদালতের বাইরেও রায় লেখা হয়েছে। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, সেখানে শেখ হাসিনা নিজেই বলছেন যে আমি সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম যেদিন সুযোগ পাবো আমি তাকে বাড়ি থেকে বের করে দিব, বের করে দিয়েছি, একদম এই ভাষায় একজন প্রধানমন্ত্রী কথা বলেছেন। এবং শুধু এটা না, আরো অনেকগুলো কেস স্টাডি যদি আমরা করি, তাহলে দেখবো যে আসলে সবগুলো রায় কিন্তু আসলে স্কাইপ কেলেঙ্কারি তো আপনারা জানেন, সবাই জানেন, এবং আরো অনেকগুলো ট্রায়াল আছে খুব চাঞ্চল্যকর মামলা, যেগুলো 15 বছর ট্রায়ালটা শুধু আসলে টোটালি শেখ হাসিনার কমান্ডে বা শেখ হাসিনার নির্দেশনায় রায়গুলো আদালত থেকে দিয়েছে, সেগুলো কিন্তু জাজমেন্ট হয় নাই। তো ফলে ওই যে প্রেক্ষাপট এবং ওই যে উদাহরণ রেফারেন্স, সেটাকে সামনে রেখেই বর্তমান সরকার একটা উদ্যোগ নিয়েছে যে না, আমরা এই ট্রায়ালটা হবে, যেহেতু এই ট্রায়ালটা পুরো ওয়ার্ল্ড দেখবে, জাতিসংঘ দেখবে, তাদের অবজারভার থাকবে, ফলে ট্রায়ালটা হইতে হবে নিরপেক্ষ এবং খুব স্বচ্ছ, এবং সেই আয়োজনে সেই উদ্যোগই এখানে আইনও দেওয়া আছে, এবং সেখানে আয়োজনটা সেভাবেই আছে যে, তো ফলে এখন আদালত ডিসাইড করবেন যে কার কতটুকু অপরাধ কি হবে, এবং সেটা স্বচ্ছভাবে হবে। সেখানে শুধু আওয়ামী লীগ না, অপরাধী না, আওয়ামী লীগের দলগতভাবে যে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদেরও এখানে বিচার হবে। আসলে মানুষের মূল চাওয়াটা তো ওটাই ছিল, বিচার যখন হবে স্বচ্ছভাবে হবে, সেটা আওয়ামী লীগের হোক বা আম জনতার কোনো একজনের হোক, বিচারটা স্বচ্ছ হতে হবে। আমাদের তো বিচার ব্যবস্থাটাই ভেঙে পড়েছিল, সেটাকে আসলে গড়ে তোলার চেষ্টা। নোমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, একদম নিউজের পিক আওয়ারে আমাদের অনেকটা সময় দিলেন। অনেক ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমাদের ডেইজ ইভেন্টসের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীকাল ইনশাআল্লাহ আবারও কালকের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।